নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি তনুশ্রী আর তোমরা দেখছো তনুশ্রীস ওয়ার্ল্ড। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর আশা রাখছি বরাবরের মতোই আমার আজকের এই ব্লগটিও তোমাদের ভীষণ ভালো লাগবে। প্রতিদিনের মতো আজও সকালটা শুরু হয়েছে অনেকগুলোই কাজ নিয়ে। সংসারের কাজের তো সত্যিই কোনো শেষ নেই, কিন্তু একটা জিনিস আমি ধীরে ধীরে শিখেছি, সেটা হলো কাজকে যদি একসাথে অনেক বড় মনে করি তাহলে সত্যিই খুব কঠিন লাগে, আর যদি ছোট ছোট টার্গেট করে করি তাহলে কাজগুলো অনেক সহজ হয়ে যায়। আর তোমরা তো জানোই যে মা আছে, কদিন এসেছে আমার বাড়িতে। তো মা আছে বলে জানো তো কাজ করতে আরও ভীষণ এনার্জেটিক লাগছে, কারণ গল্প করতে করতে কখন যে কাজগুলো সেরে ফেলছি বুঝতেই পারছি না। তবে একটুখানি ঢিলেমি হচ্ছে ঠিকই, কিন্তু তবুও মায়ের সাথে গল্প করতে করতে কাজ করার আনন্দটাই আলাদা। আজ আমি তাই ঠিক করেছি একটার পর একটা কাজ শেষ করব। আগে ঘরটা গুছিয়ে নেব, তারপর রান্না করব, তারপর বাকি কাজগুলো করব। একটা কাজ শেষ হলে নিজের কাছেই খুব ভালো লাগে, আবার পরের কাজ করার উৎসাহ বেড়ে যায়। অনেকেই ভাবো সারাদিন সংসারের কাজ করতে খুব কষ্ট হয়। সত্যি বলতে কি, কষ্ট তো হয়ই, কিন্তু আমরা যদি সময়টা একটু পরিকল্পনা করে ব্যবহার করি তাহলে একই কাজ অনেক সহজ মনে হয়। তাই আমি সবসময় চেষ্টা করি নিজের জন্য একটা ছোট্ট টার্গেট ঠিক করতে। সত্যি বলতে কি, মা বাড়িতে থাকলে পুরো বাড়ির পরিবেশটাই একদম অন্যরকম হয়ে যায়। কাজ তো প্রতিদিনই করি, কিন্তু মাকে পাশে পেলে কাজের মধ্যেও একটা অন্যরকম আনন্দ থাকে। কাজ করতে করতে মায়ের সঙ্গে কত গল্প হচ্ছে, ছোটবেলার কথা, পুরনো দিনের স্মৃতি, মেয়েদের নিয়ে গল্প। কখন যে সময় কেটে যায় বুঝতেই পারি না। একা একা কাজ করলে অনেক সময় কাজগুলো খুব বড় মনে হয়, কিন্তু মা পাশে থাকলে সেই একই কাজ খুব সহজ আর আনন্দের সাথে হয়ে যায়। আর মা যখনই আমার কাছে আসে টুকটাক মা রান্নাবান্নাটা দেখে নেয়, জানো তো। তো আমার এদিকের কাজকর্মগুলো, এই যে ঘর গোছানো, জামা কাপড় ধোয়া, কাচা মেলা, ঝাড় দেওয়া, ঘর মোছা, বাকি যাবতীয় যেসব কাজকর্ম সেগুলো আমি এই দিকটা সেরে নিই, আর মাকে রান্নার দিকে একটু হেল্প করে দিলেই মা একটু রান্নাটা সামলে নেয়। সব সময় তো আমরা নিজেরাই রান্না করি আর নিজেরাই খাই। নিজের হাতের রান্না খেতে খেতে এক সময় দেখবে আমাদের কোনো সময় যেন মনে হয় যে কেউ যদি একটু রান্না করে মুখের সামনে ভাতের থালাটা বেড়ে দেয় তাহলে খুব ভালো লাগে। আর সেই খাবার খেয়ে অনেকখানি শান্তিও পাওয়া যায়, এমনকি তৃপ্তিও পাওয়া যায়। পেট ভরা খাবার আমরা প্রতিদিনই খাই ঠিকই, কিন্তু মন ভরা খাবারের স্বাদ একমাত্র মায়ের হাতেই পাওয়া যায়। মায়ের কাছে আমরা সবসময় ছোটই থেকে যাই। মায়ের স্নেহ আর ভালোবাসার কোনো তুলনায় হয় না। যেমন আমার ক্ষেত্রেও মেয়েরা বড় হয়ে গেছে, তাও যেন মনে হয় সেই ছোট্টটিই আছে, এটা পারবে না, ওটা পারবে না। তাই সবসময় ওদের কিছু করা কাজে সন্তুষ্ট না হয়ে আমি এগিয়ে যাই। তেমনি কিন্তু আমার ক্ষেত্রেও মায়ের দিকটা, আমি শুধু একটু একটু করে মাকে সাহায্য করছি আর মাই কিন্তু রান্নাটা সেরে নিচ্ছে। এতদিন পর মায়ের হাতের রান্না খেতে পারবো এটা ভেবেই মনটা ভরে যাচ্ছে। আমার মনে হয় মা যখন কাছে থাকে তখন শুধু শরীর নয়, মনটাও অনেকটা ভালো হয়ে যায়। সংসারে যত ব্যস্ততাই থাকুক না কেন, মায়ের সঙ্গে দুটো কথা বললে যেন সব ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে যায়। তোমরা এই যে রুমটা দেখছো, এটা আমাদের টিভি রুম। আগে এই ঘরটাতে অনেক সময় কাটানো হতো। সবাই একসঙ্গে বসে টিভি দেখতাম, গল্প করতাম, এমনকি দুপুরের খাবারটাও এই ঘরে বসেই সারতাম। কিন্তু এখন আর আগের মতো এই ঘরটা তেমন ব্যবহারই হয় না। তাই এই ঘরের বেডশিটও রোজ ধোয়ার দরকারও পড়ে না। যখন দেখি যে ধুলোবালি পড়েছে বা একটু নোংরা হয়েছে, তখন তুলে ভালো করে ধুয়ে আবার পরিষ্কার একটা চাদর বিছিয়ে দিই। আমার মনে হয় যে ঘরই হোক না কেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে পুরো বাড়িটাই অনেক বেশি সুন্দর লাগে। আজ তাই এই বেডশিটটা তুলে ভালো করে ধুতে দিয়ে দিচ্ছি। ছোট্ট ছোট্ট এই কাজগুলো হয়তো বাইরে থেকে খুব সাধারণ মনে হয়, কিন্তু এগুলো নিয়মিত করলে ঘর সবসময় ফ্রেশ আর গোছানো থাকে। আর পরিষ্কার একটা ঘরে ঢুকলেই মনটাও যেন ভালো হয়ে যায়। আমি আর একটা ছোট্ট অভ্যাস যেটা অনেক দিন ধরেই মেনে চলি,
সেটা হলো যে গদির বা তোশকের ওপর দেখবে পুরনো করে একটা বেডশিট পেতে রাখি, তারপর তার ওপর আর একটা বেডশিট বিছাই। অনেকেই হয়তো ভাববে যে এটা কেন করি। আসলে আমি যেহেতু সংসারের সব কাজ একা হাতে সামলাই, তাই চেষ্টা করি জিনিসপত্র একটু যত্ন করে ব্যবহার করতে। এতে উপরের বেডশিটটা বারবার নোংরা কম হয়, অনেক দিন ভালো থাকে, আর ধোয়ার ঝামেলাও একটু হলেও কম হয়। আমার মনে হয় সংসার শুধু কাজ করলেই হয় না, একটু বুদ্ধি খাটিয়ে কাজ করাটাও খুব দরকার। ছোট ছোট এই অভ্যাসগুলো অনেক সময়, পরিশ্রম আর খরচ তিনটেই বাঁচিয়ে দেয়। আর যখন সব কাজ একা হাতে করতে হয়, তখন এমন ছোট ছোট টিপস সত্যি অনেক কাজে লাগে। তাই আমি সবসময় চেষ্টা করি যেটুকু আছে সেটুকুরই যত্ন নিতে, কারণ যত্ন করে ব্যবহার করলে জিনিসের আয়ুও বাড়ে আর নিজের কাজও অনেকটা সহজ হয়ে যায়। তোমরা অনেকেই হয়তো জানো যে আমি বাড়ি থেকে অনেকটাই দূরে থাকি, তাই এখানে আপনজন বলতে আমার তেমন কেউই নেই। সব কিছুই নিজের মতো করে সামলাতে হয়। তবে একটা সময় আছে যখন আমার মা যতটা সম্ভব চেষ্টা করে আমার কাছে চলে আসতে। বিশেষ করে যখন আমার মেয়েদের বোর্ড এক্সাম থাকে, মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা এই যে কলেজের সেমিস্টার পরীক্ষা, এই সময়টা আমাদের বাড়িতে কাজের চাপও অনেক বেড়ে যায়। পড়াশোনার দিকে নজর রাখতে হয় সব সময়, সময় মতো খাওয়ানো, সংসারের সব কাজ সব কিছু একসঙ্গে সামলাতে হয়। সেই কারণেই মা ওই সময়গুলোতে আমার পাশে থাকার চেষ্টা করে। মা পাশে থাকলে শুধু কাজের সাহায্যই হয় না, মানসিকভাবেও অনেক শক্তি পায়। মনে হয় সব দায়িত্ব একা বহন করছি না, আমার পাশে একজন আছে। মায়ের উপস্থিতিতে বাড়িটাও যেন অন্যরকম প্রাণবন্ত হয়ে ওঠে। কাজ করতে করতে গল্প হয়, হাসি আনন্দ হয়, আর কখনো যে দিনের ক্লান্তি কমে যায় বুঝতেই পারি না। সত্যিই বাবা মা যতদিন পাশে আছে, তাদের সঙ্গ আর আশীর্বাদটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তাই এই কয়েকটা দিন আমি মন ভরে উপভোগ করার চেষ্টা করছি। এই সময়গুলো আমার কাছে খুবই মূল্যবান। আর একটা অভ্যাস আমি সব সময় যেটা মেনে চলি সেটা হলো, যে কাজটা আজ করা সম্ভব সেটা কালকের জন্য ফেলে রাখি না। এতে পরের দিন আরও বেশি চাপ পড়ে যায়। এখন ওই দুপুর 12টা মতো বাজে। সকাল থেকে অনেকগুলো কাজই প্রায় সেরে ফেলেছি, তাই মনটাও ভীষণ ভালো লাগছে। আর ফ্রিজে এই যে একটা সুন্দর পাকা পেঁপে ছিল, জানো তো, কাটার অভাবে খাওয়াই হচ্ছিল না। তো যেহেতু মা এসছে, কাজবাজগুলো একটু হলেও হালকা আছে, তো পাকা পেঁপেটা এখন কেটে নিয়ে চলে এসেছি। আর সেটাই এখন মা মেয়ে মিলে বসে খেতে খেতে একটুখানি গল্প করছি। আর কাজের ফাঁকে একটু রেস্টও হয়ে যাচ্ছে, যেহেতু সকাল থেকে একটানা কাজ করছি। আর মা যেটুকু যা রান্না করার করে নিয়েছে, বাকি রান্নাটা এবার আমি সেরে নেব। তো এই যে প্রথমেই চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে, প্রথম যে চাল ধোয়া জল সেটা না গাছে দিলে গাছ ভীষণভাবেই কিন্তু গ্রো করে। তো চাল ধোয়া জল বা ভাতের ফ্যান ঠান্ডা করে আর কি আমি কিন্তু গাছে দিই, এটা সার হিসেবে গাছে কিন্তু ভীষণভাবেই ভালো হয়, আর ভীষণভাবে গাছগুলো সতেজও গ্রো করে। তো আমি এভাবেই করে থাকি, তাই তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে নিলাম। আর দেখো, ফ্রিজ থেকে এই যে ইলিশ মাছগুলো সব বের করে নিয়েছি, মানে সকালবেলা আনা হয়েছিল, যেহেতু ওদিকের কাজ সারছিলাম তাই এসে আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে আমি করব সর্ষে ইলিশ আর কি, যেটা একদম বর্ষাকালে না হলে বর্ষাকাল বর্ষাকাল মনেই হয় না। আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ইন্ডাকশন ওভেনে। যতক্ষণ ভাত ফুটতে থাকবে ততক্ষণে মাছটা আমি ভালো করে ধুয়ে এখন এই যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ইলিশ মাছ আমাদের বাড়ির সবারই খুব পছন্দ। তবে ছোটো মেয়ে একটু কাঁটা বেছে খেতে একটু খুঁতখুত করে ঠিকই, কিন্তু স্বাদের জন্য সেই কষ্টটুকুও করতে ও রাজি আর কি। তো যাই হোক, মা এসেছে তাই আজকের মেনুতে একটু বিশেষ কিছু রাখতেই ইচ্ছে হলো। আর এই যে এখন সর্ষে আর কাঁচা লঙ্কা আর একটুখানি নুন একসাথে পেস্ট করে নেব। সর্ষের ঝাঁঝ আর ইলিশের স্বাদ এই দুটো একসঙ্গে হলেই সত্যি আলাদা একটা তৃপ্তি লাগে।
ফ্রিজে একটুখানি সর্ষে পেস্ট রাখা আছে, কিন্তু ওটা দিয়ে আমি করব না, যেহেতু ইলিশ মাছ বলে কথা, তাই টাটকা সর্ষেই পেস্ট করে নেব। কারণ টাটকা সর্ষের পেস্টের স্বাদ গন্ধ দুটোই কিন্তু আলাদা, যেহেতু সেই ঝাঁঝটা ভালোভাবে থাকবে তার জন্যই। আর আমার কাছে রান্না শুধু পেট ভরানোর জন্যই না, পরিবারের সবাইকে ভালোবেসে একসঙ্গে বসে খাওয়ানোর একটা সুন্দর অনুভূতি। সবাই যদি খেয়ে বলে খুব ভালো হয়েছে, তাহলে এই দিনের সব পরিশ্রম যেন সার্থক মনে হয়। তাই মাছটা আমিই রান্না করছি। মাকে বললাম তুমি তো রান্না দুটো করে নিয়েছো, আরও দুটো পদ হয়েছে, আর এই মাছটা আমি রান্না করে তোমাকে খাওয়াবো, তো তুমি যাও গিয়ে একটু বসো। তো মা ওই যে ছোটো মেয়ের সাথে বসে বসে এখন গল্প করছে, আর বড় মেয়ে গেছে পরীক্ষা দিতে। ওর যেহেতু পরীক্ষা চলছে 4th সেম, তো এই আর একদিন কি দুদিন আছে, তারপরেই পরীক্ষাটাও শেষ হয়ে যাবে। তো এই যে দেখো সর্ষে পেস্ট করে নিয়েছি, আর এখন এই যে একটা ছাকনার সাহায্যে ছেঁকে নিচ্ছি। যেহেতু সর্ষের যে খোসা সেটা কিন্তু আমি এর মধ্যে দিই না, তো প্রথমেই সর্ষের তেল দিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি, আর তারপরেই ওই যে সর্ষের যেটা পেস্ট করেছিলাম সেটা ছেঁকে নিয়ে এর মধ্যে দিয়ে নিয়েছি। আর এখন এই যে কাঁচা মাছগুলোই ওই লিকুইডটার মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু সর্ষে ইলিশ কাঁচাই করি, অবশ্যই এতে একটুখানি পোস্ত বাটাও অনেকেই দেয়, তবে আজকে আমি কোনো কিছুই পোস্ত বাটা অ্যাড করিনি, কারণ ইলিশ মাছ মানেই সর্ষে দিলেই স্বাদে গন্ধে একদম অতুলনীয় হয়ে যায়। তাই মাকে বলছিলাম যে বাদবাকি কিছু রান্না না করলেই মনে হয় হতো, কারণ এই একটা পদ দিয়েই আজকে অনেকখানি ভাত খাওয়া যাবে আর অনেকখানি তৃপ্তিও হবে। যাই হোক, দেখো এই যে মাছ রান্না হয়ে গেছে, আর নামানোর আগে যেটা না দিলে একেবারেই রান্নাটা কমপ্লিট হয় না, সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। তো কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকা রেখে দিয়েছি, অবশ্য গ্যাস কিন্তু অফ করে দিয়েছি। কাঁচা তেল দেওয়ার পর আমি কিন্তু আর ফোটাই না, তাহলে ওই যে ঝাঁঝটা সেটা আমার যেন মনে হয় সেটা চলে যায়। এই হলো আজকের সর্ষে ইলিশের ফাইনাল লুক। আশা করি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই ভালো হবে। তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন রান্নাঘরটা পরিষ্কার করব, তাই সমস্ত খাবার দাবার এখন নিয়ে চলে এসেছি ডাইনিং টেবিলে। আর এই যে এদিকে হয়েছে বড়ার টক আর সয়াবিন আলুর তরকারি। তো বড়ার টক বলতে আর কি, ওই কলাই ভিজিয়ে রেখে সেটাকে পেস্ট করে নিয়ে ভেজে আর কি তেঁতুল দিয়ে টক। মা এসেছে মানেই রোজ মেনুতে টক থাকছেই থাকবে। তোমাদের আগেই বলেছি যে টক খেতে ভীষণই ভালোবাসে, আর মানে শেষ পাতে টক না হলে ওরা যেন ভাত খেয়ে তৃপ্তি পায় না, মানে আমার এটা বাপের বাড়ির মেনুর আর কি সিস্টেম। তো যাই হোক, দেখো সমস্ত কিছু খাবার দাবারগুলো ডাইনিং টেবিলে গুছিয়ে রেখেছি, যদিও কিন্তু আমরা ডাইনিং টেবিলে একদমই খেতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, ওই নিচে মেঝেতে বসে একদম খাবার পছন্দ করি। তো খাবার দাবারগুলো ওই রাখার জন্যই ডাইনিং টেবিলে রাখা। আর এখন এই যে দেখো ঘরদোর ঝাড় দিয়ে নিচ্ছি, আর বড় মেয়েও পরীক্ষা দিয়ে চলে এসেছে, আর তোমরা সকলেই ওকে অনেক আশীর্বাদ করেছিলে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এই তো টার্গেট মতো প্রায় সব কাজই সেরে ফেলেছি, এখন একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর স্নান সেরে শান্ত মনে ঠাকুরের পুজো করব। সকালের কাজগুলো একে একে শেষ হলে মনটাও যেন অনেক হালকা লাগে। এখন যেহেতু বড় মেয়ের পরীক্ষা চলছে, তাই পুজো দেওয়ার দায়িত্বটাও আমার। আর আমি যেদিনই পুজো দিই সব সময় চেষ্টা করি ঘরের সব কাজ শেষ করে স্নান সেরে তারপর ঠাকুরের পুজো করতে, কারণ পুজোটা আমার কাছে শুধু একটা নিয়ম নয়, এটা আমার মনের শান্তির জায়গা। সারাদিনের ব্যস্ততার মাঝে এই সময়টুকু আমি শান্ত মনে ভগবানের সঙ্গে কাটাতেই ভালোবাসি, তাই সব কাজ গুছিয়ে নিয়ে তবেই পুজো করতে বসি। আমার বিশ্বাস শান্ত মনেই প্রার্থনার আসল আনন্দটা অনুভব করা যায়।
তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো। তো আজকের মতো বিদায় নিলাম। টাটা।